হ্যালো মাধ্যমিকের আমার ভাই ও বোনেরা, তোমাদেরকে আমাদের এডুটনিক চ্যানেলে স্বাগত। তবে তোমাদের আর মাত্র কয়েকটা দিন পরেই তোমাদের মাধ্যমিক পরীক্ষা। তো তার জন্য আমি আজকে নিয়ে চলে এসেছি লাস্ট মিনিট রিভিশন বায়ুমণ্ডল অধ্যায়টা। এই অধ্যায়টার কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলছি, যে প্রশ্নগুলো তোমরা মুখস্থ করে রেডি করে রাখবে এবং তোমরা আশা করি পরীক্ষায় সফলতা পাবেই পাবে। দেখো, এই বায়ুমণ্ডল চ্যাপ্টারটার কী প্রশ্ন আমাদেরকে করতে হবে। আচ্ছা, আমি বিস্তারিত কিছু বলছি না, কারণ যেহেতু এটা লাস্ট মিনিট রিভিশন, আমি শুধু ইম্পর্টেন্ট প্রশ্নগুলোতেই চলে যাচ্ছি। দেখো, আমাদের বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় উপাদান আছে। তার মধ্যে আছে আমাদের নাইট্রোজেন। নাইট্রোজেনের সংকেতটা মনে রাখবে N2। এর শতকরা উপস্থিতি কত? 78.084। আচ্ছা, অক্সিজেন কত আছে? 20.946। 20.946। অর্গান কত আছে? 0.934। এবং কার্বন ডাইঅক্সাইড কত আছে? 0.33। এই কটা মনে রাখবে, তোমাদের শর্ট প্রশ্ন হিসেবে দিয়ে দিতে পারে। আচ্ছা, বায়ুমণ্ডলের এখানটায় আমাদের এরপরকে জানতে হবে যে অ্যারোসল কি। অ্যারোসল হচ্ছে বায়ুমণ্ডলের ভাসমান কঠিন কণাগুলিকে অ্যারোসল বলা হয়। তাহলে বায়ুমণ্ডলের মধ্যে যে ভাসমান অবস্থায় যে কঠিন কণাগুলো থাকে সেগুলোকে আমরা বলবো অ্যারোসল। এটা একটা শূন্যস্থান পূরণ নালে এসে টাইপে দিতে পারে। এবং যদি এর উৎস বলে, তাহলে আমাদেরকে জানতে হবে ভূপৃষ্ঠের ধূলিকণা, আগ্নেয়গিরি, ছাই, সমুদ্রের জলকণা, ফুলের রেণু, এগুলো হচ্ছে তার উৎস, মানে অ্যারোসলের উৎস। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যারোসল। বায়ুর উপাদান ও উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে রাসায়নিক গঠন ও উপাদানগত পার্থক্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের হোমোস্ফিয়ার, আর একটা হচ্ছে হেটেরোস্ফিয়ার। তাহলে হোমোস্ফিয়ার কাকে বলে? না, ভূপৃষ্ঠ থেকে 88 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুর উপাদান সমূহ সমান অনুপাতে থাকায় এদেরকে সমমণ্ডল বা হোমোস্ফিয়ার বলে। এই সংখ্যাটা কিন্তু তোমরা অবশ্যই করবে। এরপর হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। হোমোস্ফিয়ারের ঊর্ধ্বে 88 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের বিষমমণ্ডল অন্তর্গত। এখানে কি হয়, এই স্তরের মধ্যে আমরা দেখতে পাই, এই স্তরের মধ্যে কি থাকে না, এখানে গ্যাসীয় উপাদানগুলির অনুপাত কিন্তু এক থাকে না। এক একটি স্তরে এক একটি গ্যাসের প্রাধান্য থাকে বলে এই স্তর বিষমমণ্ডল। মানে প্রত্যেকটার অনুপাত আলাদা 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 থাকে, তার জন্য এটার নাম হয়েছে কি বিষমমণ্ডল। এবং বিষমমণ্ডলের কিছু বৈশিষ্ট্য তোমরা করবে। এরপর আমরা সমমণ্ডল বিষমমণ্ডলের পার্থক্য যদি প্রশ্ন পড়ে, কি লিখবে? সমমণ্ডলের একটা সংজ্ঞা দেবে, যে সমুদ্রপৃষ্ঠ থেকে 88 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত, আর এটা 88 থেকে 10,000 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এখানে উপাদান দিবে গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প, কঠিন উপাদান, এগুলো দিয়ে গঠিত হয় সমমণ্ডল। আর বিষমমণ্ডল কেবলমাত্র গ্যাসীয় উপাদান দ্বারা গঠিত হয়। বায়ুর উপাদান একই অনুপাতে থাকে সমমণ্ডলে, কিন্তু বিষমমণ্ডলে বায়ুর উপাদান একই অনুপাতে থাকে না। ঠিক আছে, এই পার্থক্যটাও কিন্তু তোমরা করে রাখবে। এরপর দেখো, উষ্ণতার হ্রাস বৃদ্ধি ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। উষ্ণতার হ্রাস বৃদ্ধির ভিত্তিতে বায়ুমণ্ডলের 6টি ভাগ রয়েছে। একটা হচ্ছে টপোস্ফিয়ার। তাহলে এই টপোস্ফিয়ারের মধ্যে আমাদেরকে যেগুলো ভালো করে করতে হবে সেগুলো হচ্ছে, দেখো, টপোস্ফিয়ার স্তরটাকে কেন ক্ষুব্ধ মণ্ডল বলা হয়? কারণ এই স্তরে ঝড়, ঝঞ্ঝা, বৃষ্টি, কুয়াশা প্রভৃতি বায়ুমণ্ডলীয় যে অস্থির আমাদের প্রাকৃতিক অবস্থাগুলো দেখা যাওয়ার জন্য বা দেখার জন্য টপোস্ফিয়ার স্তরে কে আমরা বলি ক্ষুব্ধ মণ্ডল। তাহলে সব প্রশ্ন পড়তে পারে, কোন স্তরে বায়ুমণ্ডলের প্রাকৃতিক ঝড়, ঝঞ্ঝা, বৃষ্টিপাত দেখা যায়? না, টপোস্ফিয়ার স্তরে। আরেকটা এই চ্যাপ্টার থেকে প্রশ্ন, মানে এই টপোস্ফিয়ার স্তরটা থেকে আরেকটা প্রশ্ন আসে, যেটা বায়ুমণ্ডলের কোন স্তরে
সমস্ত জীবগুলো বসবাস করে, সেটা হচ্ছে আমাদের কি টপোস্ফিয়ার। এরপর দেখো ট্র্যাটোস্ফিয়ার। আচ্ছা, টপোপজটা আগে জানতে হবে। টপোপজ কি? টপোপজ হচ্ছে টপোস্ফিয়ারের ঊর্ধ্বে প্রায় 3 কিলোমিটার উচ্চতা পর্যন্ত উষ্ণতার হ্রাস বৃদ্ধি না ঘটায় এই স্তরটিকে বলা হচ্ছে টপোপজ। পজ কথার অর্থ কি? পজ কথার অর্থ হচ্ছে থামা, ঠিক আছে। আর ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে আমরা জানবো ট্র্যাটোস্ফিয়ার কত স্তর পর্যন্ত, মানে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। না, টপোপজের ঊর্ধ্বে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত এই স্তর বিস্তৃত। এবং এই স্তরকে কেন শান্তমণ্ডল বলা হয়? কারণ দেখো, এই স্তর পাতলা, স্বচ্ছ, শুষ্ক ও শীতল বায়ুতে সুস্থির অবস্থায় বিরাজ করার কারণে ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয়। এই স্তর দিয়ে কি চলে? এই স্তরের মধ্য দিয়ে আমরা দেখতে পাই জেট বিমানগুলো চলাচল করে, ঠিক আছে। এই জেট বিমান কোন স্তরে চলাচল করে সেটা হচ্ছে কি, উত্তর হবে ট্র্যাটোস্ফিয়ার। এটাও শর্ট প্রশ্ন হিসেবে খুব ইম্পর্টেন্ট। এবং দেখো, এই স্তরের স্ট্র্যাটোপোজ জিনিসটা কি? স্ট্র্যাটোপোজ হচ্ছে ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বে বায়ুমণ্ডলের স্থির উষ্ণতাযুক্ত অঞ্চলকে বলা হচ্ছে স্ট্র্যাটোপোজ। এই স্ট্র্যাটোপোজ টপোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মধ্যবর্তী স্তর, এটাও তোমরা করে রাখবে। এরপর আমরা যাব মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের মধ্যে আমরা করব যে একটা পয়েন্ট করব, সেটা হচ্ছে এই মেসোস্ফিয়ার স্তরের মধ্যে উল্কাপিণ্ড কি হয়? পুড়ে ছাই হয়ে যায়। এই শর্ট প্রশ্নটা তোমরা কিন্তু খুব ভালো করে করবে, যে শর্ট প্রশ্ন দিতে পারে যে মেসোস্ফিয়ারের বায়ুমণ্ডলের কোন স্তরে সমস্ত উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়? সেটা হচ্ছে কি, আমাদের এই মেসোস্ফিয়ার স্তরটাতে, ঠিক আছে। এরপরে আমরা দেখব থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। এই স্তরটাতে আমরা কি দেখব, যে এখানে দেখো, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার স্তর, এই স্তরে সূর্য থেকে আসা রঞ্জন রশ্মি, গামা রশ্মি, অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলের পরমাণুকে ভেঙে আয়নিত করায় এই স্তরের নাম আয়নোস্ফিয়ার নাম হয়েছে। আর এই স্তরের মধ্যে আমরা কি দেখতে পাবো? না, এই স্তরের মধ্যে অরোরা বোরিয়ালিস বা সুমেরু প্রভা, এবং কুমেরুতে দেখতে পাবো অরোরা অস্ট্রালিস বা কুমেরু প্রভা। তাহলে এই স্তরের মধ্যে আমরা সুমেরু প্রভা এবং কুমেরু প্রভার লক্ষ্য করতে পারি, ঠিক আছে। আচ্ছা, আর এই স্তরের মধ্যে এখানে আমরা দেখবে, এরপর আমরা দেখব এক্সোস্ফিয়ার। এই এক্সোস্ফিয়ারের মধ্যে কি আমরা লক্ষ্য করতে পারি বলো তো? অক্সিজেন, হাইড্রোজেন, হিলিয়াম গ্যাসের প্রাধান্য কিন্তু আমরা দেখতে পাই। একবারে এক্সোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে যে স্তরটা রয়েছে সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার, ঠিক আছে। বায়ুমণ্ডলের যে স্তরবিন্যাসে যে শর্ট প্রশ্নগুলোকে বললাম, এই শর্ট প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব ভালো করে করবে। এবং এটা বড় প্রশ্ন হিসাবেও আসে যে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করো, যে উষ্ণতার হ্রাস বৃদ্ধির ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস করো। তোমরা কিন্তু এই প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করে রাখবে। আমি আবার পরের ভিডিওতে তোমাদের বায়ুমণ্ডলের বাকি অংশর আমি রিভিশন নিয়ে আসবো, খুব তাড়াতাড়ি আসছি। তোমরা তোমার বন্ধুদের মধ্যে এই চ্যানেলটিকে শেয়ার করো এবং তোমরা আমাদের পাশে থাকো। এবং বেস্ট অফ লাক আগামী মাধ্যমিক পরীক্ষার জন্য।